একদিন রাতের অন্ধকারে শ্বশুর মশাই আমার বর সেজে আমার শরীর ভোগ করছিলেন এবং আমি জানতেও পারিনি। আসলে আমার বিয়ের পরে শ্বশুর মশাই আমাকে দেখামাত্রই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য পাগলের মতো করতেন। আর এই কারণে আমি শ্বশুরকে দেখে ভয়ে সারা বাড়িতে ছুটে বেড়াতাম। কিন্তু শ্বশুর মশাই আমাকে ধরার জন্য আমার পেছনে তাড়া করতেন। উনি তো একদম সুস্থ মানুষ ছিলেন, তাহলে কিন্তু হঠাৎ করে কেন পাগলের মতো আমাকে দেখামাত্রই শারীরিক সম্পর্ক করার জন্য উন্মুক্ত হয়ে যেতেন? এমনকি দিন দিন উনার ব্যবহার দেখে ভয়ে আমার ওই বাড়ি থেকে পালাতে ইচ্ছে করত। শুধু তাই নয়, আমি যখনই শাশুড়ির ঘরের পাশ দিয়ে যেতাম তখনই আমার শাশুড়ির চিৎকারের আওয়াজ শুনতে পেতাম। উনি আমার শ্বশুরকে বলতেন, আমাকে ছেড়ে দাও, আমি আর নিতে পারছি না। জানি না আমার শ্বশুর এই বয়সেও আমার শাশুড়ির সঙ্গে না জানি কি করতেন। আমার পরও শাশুড়ি এই ব্যাপারে সবকিছু জানা সত্ত্বেও শাশুড়ি আমাকে বলতেন, বৌমা একটু সহ্য করে থাকো, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসি তখন তো শ্বশুরবাড়িতে সবকিছু একদম ঠিকঠাক ছিল। বিয়ে হওয়ার 7 দিন পরে আমার শ্বশুরের পাগলামি শুরু হয়ে যায়। আমার নাম রুকসানা। আমি 22 বছরের খুব সুন্দরী মেয়ে ছিলাম। আমার শরীর খুব পাতলা ছিল এবং আমি ভীষণ ফর্সা ছিলাম। তাই সবাই বলতো আমি নাকি দেখতে খুব এক্সট্রাকটিভ। স্কুল লাইফে আমার বান্ধবীরা বলতো, তুই এতটাই সুন্দর এবং তোর শরীরের গঠন এতটাই আকর্ষণীয়, তোর সৌন্দর্য দেখে যে কোনো ছেলে বা পুরুষ আকর্ষিত হবে। এবং এই কথাটা আমি নিজেও জানতাম। তারপর আমার কলেজের পড়াশোনা শেষ করে আব্বু ও আম্মু যখন একটা ভালো পাত্র এনে বিয়ে দেয় তখন আমি খুব খুশি ছিলাম। কারণ নিকাহ হওয়ার পরে আমি ভেবেছিলাম শ্বশুরবাড়িতে আমাকে খুব বেশি কাজ করতে হবে না। কারণ আমার শ্বশুরবাড়িতে দেওর বা ভাসুর কেউ ছিল না। আমার 3টে ননদ ছিল, তাদের সবার বিয়ে হয়ে গেছিল। আমার বর ওই বাড়ির একমাত্র পুত্র সন্তান ছিল। এমন নয় যে কলেজ লাইফে কোন ছেলে আমাকে প্রপোজ করেনি। আমাকে অনেক ছেলে লাভ লেটার দিয়েছিল, কিন্তু আমি ওইসবে খুব একটা গুরুত্ব দিতাম না। কারণ আমার বাবা মা একটা শিক্ষা দিয়েছিল যে একটা খোলা মিষ্টিতে সবসময় মশামাছি ও যত রকম পোকামাকড় সবকিছু বসে, কিন্তু একটা ঢাকা মিষ্টিতে মশামাছি বা পোকামাকড় কিছু বসতে পারে না। তাই ঢাকা মিষ্টিটার মূল্য বেশি থাকে ওই খোলা মিষ্টির তুলনা। তাই কোনো ছেলে বা পুরুষের সঙ্গে প্রেম করা বা ছেলে বন্ধু করা ও এসবে গুরুত্ব দিতাম না। তারপর বিয়ে হয়ে আমি যখন শ্বশুরবাড়িতে এলাম তখন আমার বর তো আমার খুব তারিফ করত। এমনকি বর আমাকে এতটাই ভালোবাসত এবং এতটাই পছন্দ করত যে প্রত্যেক দিন ভালোবেসে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসত। আমার বরের অনেক বড় কাপড়ের দোকান ছিল, সেখানে 4-5 জন কর্মচারীও ছিল। আমার বরের দোকান অনেক বড় ছিল এবং সেখানকার দেখাশোনা, টাকাপয়সা হিসেবপাতি আমার বরকে করতে হতো। তাই আমার বর সকাল থেকে রাত পর্যন্ত দোকানে থাকত, তার মাঝে 2-1 বার বাড়ি আসত এবং আমার সঙ্গে দেখাও করে যেত। বিয়ের 7 দিন পরেই আমার শ্বশুরের পাগলামি শুরু হয়ে যায়। বিয়ের পরে তো আমি উনার প্রতি খুব একটা গুরুত্ব দিতাম না, কারণ আমি যেহেতু নতুন বুঝিলাম, তাই শ্বশুর শাশুড়ির সঙ্গে প্রয়োজনের বেশি কথা বলতাম না। কারণ একটা নতুন জায়গায় গিয়ে আলগা মানুষের সঙ্গে খাপ খাওয়াতে প্রত্যেকটা মেয়ের সময় লাগে এবং আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আর এমনিতেও শ্বশুরের সঙ্গে বেশি কথা বলতে আমার একটু লজ্জা লাগত। কিন্তু জানি না কেন শ্বশুরবাড়িতে 7 দিন কেটে যাওয়ার পরে আমার মনে হতো শ্বশুর মশাই যেন আমার দিকেই সবসময় তাকিয়ে থাকেন। পরে ভেবেছিলাম আমি হয়তো একটু বেশি ভাবছি, তারপর আমি আর ওই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতাম না। তারপর একদিন শাশুড়ি মা বললেন, বৌমা তুমি তরকারিটা কেটে দাও, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। আসলে বিয়ের পরে আমার উপরে যাতে কাজের চাপ না হয় তার জন্য শাশুড়ি আমাকে রান্নাবান্নার দায়িত্ব তখনও দেননি। শাশুড়ি বলেছিলেন, তুমি যখন পুরাতন হবে তখন নিজে থেকে সবকিছু শিখে যাবে, কিন্তু এখন তুমি নতুন বউ, তাই তোমার উপরে খুব বেশি কাজের ভার আমি দিব না। আমারও 3টে মেয়ে আছে, তাই আমি তোমার মনের ভাবটা বুঝি। কি শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসতেন, আমার কিছু বলার আগেই উনি আমার মনের কথাগুলো বুঝতে পারতেন। তাই এই বাড়িতে আমি শাশুড়িকে খুব বিশ্বাস করতাম ও ভালোবাসতাম। সেই দিন শাশুড়ি মায়ের কথা অনুযায়ী আমি যখন রান্নাঘরের বাইরে বারান্দায় বসে দুপুরের খাবারের জন্য তরকারি কাটছিলাম, তখন শ্বশুরের আজব কাণ্ড দেখে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। কারণ তখন আমার শ্বশুর আমার সামনে রাখা টেবিলের কাছে এসে প্রথমে দাঁড়ালেন, তারপর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এমনকি আমি যখন উনার চোখের দিকে তাকিয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম ওনার দৃষ্টি আমার বুকের উপরে ছিল। আমি তাড়াতাড়ি লজ্জা পেয়ে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে নিয়েছিলাম। তারপর আমি যখন আড়াল চোখে ওনার দিকে দেখলাম তখন উনি আমার দিকে তাকিয়ে একটা বোতল থেকে গ্লাসে জল ঢালছিলেন এবং সেই গ্লাসের জল আবার বোতলে ঢালছিলেন।
এবং এইরকমভাবে উনি বারবার করছিলেন। তারপর আমার শাশুড়ি যখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, তখন উনি আমার শাশুড়িকে দেখে তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে গেলেন। তারপর সেই দিন রাত্রিবেলায় যখন বর দোকান থেকে বাড়ি ফিরে আসে, তখন ভেবেছিলাম বরের সঙ্গে অনেক সময় কাটাবো। কিন্তু সেই দিন বর অনেক বেশি ক্লান্ত ছিল, তাই আমাকে সময় দিতে না পারায় সে খাওয়া-দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। কিন্তু আমার ঘুম আসছিল না, তাই ভেবেছিলাম আমাদের রুমের বাইরে যে বারান্দাটা আছে, সেই বারান্দায় কিছুক্ষণ বসে থাকলে ভালো লাগবে। তাই আমি চুপচাপ আমাদের রুমের বাইরে যে বড় বারান্দাটা ছিল, সেইখানে একটু পায়চারি করতে রুমের বাইরে বেরিয়েছিলাম। তারপর যখন আস্তে করে ঘরের দরজা খুলে বাইরের বারান্দায় গেলাম, তখন মনে হলো আমার শাশুড়ির রুম থেকে যেন কিছু আওয়াজ আসছে। আমি যখন আস্তে করে শাশুড়ির রুমের দিকে গেলাম, তখন শাশুড়ির গলার আওয়াজ পেয়েছিলাম। উনি রুমের ভেতরে শ্বশুর মশাইকে বলছিলেন যে আমাকে ছেড়ে দাও, এই বয়সে আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। কি শাশুড়ির গলার আওয়াজ পেয়ে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল। তাদের আওয়াজ শুনে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি ঘরের ভিতরে দরজা লাগিয়ে কি করছিলেন। আমি তখন মনে মনে ভাবছিলাম, আমার শ্বশুর এই বয়সেও কিভাবে এত রসে থাকতে পারেন। আর ওদিকে আমার বর বেশিরভাগ দিন ক্লান্ত হয়ে শুয়ে পড়ত। আমার যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছিল, তাই আমিও চাইতাম বরের কাছে যেতে ও তার ভালোবাসা পেতে। ওদিকে শাশুড়ি ঘর থেকে এরকম আওয়াজ শুনে বরের কাছে যাওয়ার চাহিদা আমার আরও বেশি বেড়ে যেত। এই সময় আমার মনে পড়ে যে শাশুড়ি কিন্তু প্রত্যেক দিন রাতে আমার শ্বশুরের জন্য এক গ্লাস দুধ নিয়ে যায় এবং শাশুড়ি ওই দুধের মধ্যে কিছু একটা মেশাত। তখনই আমার সন্দেহ হয় যে নিশ্চয়ই আমার শ্বশুর নিজের মর্দানা শক্তি বজায় রাখার জন্য দুধের সঙ্গে কিছু মিশিয়ে খান, যার জন্যই তো উনার এত বয়স হওয়া সত্ত্বেও আমার শাশুড়ির সঙ্গে সম্পর্ক করতেন। তারপর শ্বশুর ও শাশুড়ির ওই রকম আওয়াজ পেয়ে আমি যখন আবার চুপচাপ নিজের ঘরে গিয়ে ফিরে গেলাম, তখন আমার বর আমাকে ঘরের ভেতরে ঢুকতে দেখে বলেছিল, তুমি এক রাতে ঘরের বাইরে কি করছিলে? তুমি এখনো ঘুমাওনি কেন? ঘরের ভেতরে ঢোকা মাত্রই বরের গলার আওয়াজ পেয়ে আমি রীতিমত ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি জানতাম যে সে বাইরে যাওয়ার পরে বরের ঘুম ভেঙে গিয়েছিল। আমি যখন ঘাবড়ে গিয়ে বরকে বলছিলাম যে আমার ঘুম আসছিল না, তাই বাইরে পায়চারি করছিলাম, বর তখন আমাকে বলল, তুমি আমাকে মিথ্যে কথা বলছ, কারণ আমি দেখেছি তুমি আমার বাবা মায়ের ঘরের দরজার কান লাগিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিলে। তোমার বাবা মা কি তোমাকে এরকম শিক্ষা দিয়েছেন? তুমি কি তোমার বাবা মায়ের সঙ্গেও এরকম করতে? তুমি আর কোনোদিন রাত্রিবেলা এই ঘর থেকে বাইরে বেরোবে না। তোমার ঘুম না আসলে এই ঘরের ভেতরে পায়চারি করবে, কারণ আমি চাই না তোমার জন্য আমার বাবা মায়ের মাঝখানে বিবাদের সৃষ্টি হয়। আর তুমি আমার বাবা মায়ের মাঝখানে একদম পড়তে যাবে না। বরের কথা শুনে ভয়ে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। আমি আর লজ্জায় বরকে এই ব্যাপারে কিছু বলিনি যে তার বাবা মায়ের থেকে অন্যরকম আওয়াজ পেয়েছিলাম। কিন্তু সেই দিন আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি এটা দেখবই যে আমার শাশুড়ি প্রত্যেক দিন রাতে এক গ্লাস দুধের মধ্যে কি মিশিয়ে খাওয়ান। তারপরের দিন রাত্রিবেলা যখন শাশুড়ি আমার শ্বশুরের জন্য গ্লাসে দুধ ঢালছিলেন, তখন আমি চালাকি করে রান্নাঘরে এটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম যে আমার শাশুড়ি ওই দুধের মধ্যে কি মিশিয়ে দেন, যেটা খেয়ে আমার শ্বশুরের মর্দানা শক্তি 4 গুণ বেশি হয়ে যায়। কিন্তু যখন বুঝতে পেরেছিল যে আমি এটা দেখার জন্যই দাঁড়িয়ে আছি যে উনি দুধের মধ্যে কি মেশান, তখন উনি আমাকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বৌমা তোমার কি কিছু লাগবে? আমি তখন শাশুড়ি মাকে বললাম, না আমার কিছু লাগবে না। কি শাশুড়ি মা তখন বললেন, তাহলে তুমি এখন নিজের ঘরে যেতে পারো। উনি চালাকি করে আমার সামনে দুধের সেই জিনিসটা মিশাননি, যেটা খেয়ে আমার শ্বশুরের মর্দানা শক্তি বেড়ে যায়। আমি তখন বুঝে গিয়েছিলাম শাশুড়ি আমার সঙ্গে চালাকি করছেন। আমি তো ভেবেছিলাম শাশুড়ি যে ওষুধটা আমার শ্বশুরকে দুধের সঙ্গে মিশিয়ে দেন, সেই ওষুধটাই আমি নিজের বরকে দিব, যাতে আমার শ্বশুরের মতোই তারও শারীরিক চাহিদা বেড়ে যায় এবং বর যাতে আমাকে অনেক ভালোবাসা দেয়। তারপরের দিন আমার সঙ্গে যা হয়েছিল সেটা শুনে আপনারও চমকে উঠবেন। আসলে সেই দিন আমি নিজের ঘরের দরজাটা ঠেকিয়ে যখন শাড়িটা পরছিলাম, তখন আমি ছায়া ও ব্লাউজ পরে দাঁড়িয়েছিলাম। তারপর শাড়িটা পরতে যাব, ঠিক ওই সময় আমার শ্বশুর হঠাৎ করে রুমের দরজা খুলে আমাকে জড়িয়ে ধরেছিলেন। উনি যখন আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছিলেন, তখন আমি রীতিমত ভয় পেয়ে গেছিলাম, কারণ উনি এটা কিভাবে করতে পারলেন। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে উনি আমার সঙ্গে এরকম করবেন। আমি দরজার লকটা লাগাইনি, কিন্তু দরজাটা ভালো করে ঠেকানো ছিল, তারপরেও উনি দরজাটা খুলে আমাকে ধরে চেপে জড়িয়ে ধরেছিলেন। তাড়াতাড়ি করে কোনোরকমভাবে খুব কষ্ট করে নিজেকে ওনার হাত থেকে ছাড়িয়েছিলাম।
তখন ওনাকে অনেক জোরে ধাক্কা দিয়ে পেছন দিক থেকে সরিয়ে কোনো রকমভাবে কাপড়টা নিজের গায়ে জড়িয়ে বলেছিলাম, আপনি এটা কি করছেন? ওই সময় শ্বশুরের মুখে বিকৃতি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে শাশুড়ি মাকে ডাকতে শুরু করেছিলাম, কারণ আমার শ্বশুর পাগলের মতো হাসছিলেন এবং নিজের হাত দুটোকে আমার বুকের দিকে বাড়িয়ে দিয়ে বারবার বলছিলেন, ধরব আমি ধরব গো। শ্বশুরের ওই রকম পাগলামি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে নিজের ঘর থেকে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে শাশুড়ির ঘরে গিয়েছিলাম। শাশুড়ি আমাকে ওই অবস্থায় দেখে বললেন, বৌমা তোমার কি হয়েছে? তুমি এত বেশি ভয় পাচ্ছ কেন? আমি তখন অনেক বেশি ভয় পেয়ে বললাম যে শ্বশুর মশাই আমার সঙ্গে কি করছেন। শাশুড়ি তখন আমাকে বললেন, এতে ভয় পাওয়ার কিছু নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো শাশুড়ির কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ এত কিছু হওয়ার পরেও উনি বলছিলেন এতে ঘাবড়ানোর কিছু নেই, সবকিছু নাকি ঠিক হয়ে যাবে। কিন্তু আমার শ্বশুর মশাই কেন এইরকমভাবে পাগলের মতো ব্যবহার করছিলেন, আমি তো কোনো কিছুই বুঝতে পারছিলাম না। শুধু তাই নয়, আমার শাশুড়ির এই কথাটা শুনে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম যে এত কিছু হয়ে যাওয়ার পরেও উনি আমাকে বলেছিলেন, বৌমা এই কথাগুলো ছেলেকে বলার কোনো দরকার নেই, ও জানতে পেলে শুধুই চিন্তা করবে। এই জন্য আমার ছেলেকে এইসব কথা বলার কোনো দরকার নেই গি। শ্বশুরের এরকম ব্যবহার দেখে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। এমনকি শাশুড়ি আমাকে বলেছিলেন, তোমার যদি মনে হয় যে তোমার শ্বশুরকে দেখে তোমার ভয় লাগছে, তাহলে তুমি যখন তোমার ঘরে থাকবে তাহলে ভেতর থেকে ঘরের দরজাটা লাগিয়ে দেবে। তাছাড়া ভয়ের কিছু কারণ নেই, আমি তো আছি এই বাড়িতে। তাও সেই দিনের পর থেকে আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে থাকতাম। এই জন্যই বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়ি এসেছিলাম, সেই দিনের পর থেকে এখন পর্যন্ত আমার শ্বশুর কিন্তু কোনোদিন আমার সঙ্গে বসে দুটো কথা বলেনি। জানি না উনি কেন এরকম পাগলামি করতেন। আমি শাশুড়ির সঙ্গে ঘরের প্রত্যেকটা কাজে সাহায্য করতাম। এমনকি একদিন যখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে স্ল্যাবের উপরে তরকারি কাটছিলাম, ওই সময় আমার শাশুড়ি বাথরুমে ছিল। তারপর আমার শ্বশুর যখন দেখল আমার শাশুড়ি বাথরুমে আছে, তখন সুযোগ বুঝে রান্নাঘরে এসে আমাকে আবার জড়িয়ে ধরেছিলেন এবং আমাকে জড়িয়ে পাগল মানুষের মতো দাঁত মুখ বের করে হেসে বলছিলেন, আমি করব। আমি তখন উনার পাগলামি দেখে তাড়াতাড়ি নিজেকে ওনার থেকে ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে গিয়ে দৌড়ে নিজের ঘরের দিকেই যাচ্ছিলাম, তখন শ্বশুর মশাইও আমার পিছনে তাড়া করছিলেন। আমি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে দৌড়ে নিজের ঘরের ভেতরে এসে দরজাটাকে লক করে দিয়েছিলাম। সেই দিনের পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমার শাশুড়ি থাকলে উনি আমার সঙ্গে এইসব নোংরামি করতেন না। কিন্তু যখনই দেখতেন আমার শাশুড়ি আমার থেকে একটু দূরে গেছে, তখনই সুযোগ বুঝে আমার শ্বশুর আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করতেন। এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। তারপর আমি একদিন সহ্য করতে না পেরে সেদিন রাত্রিবেলা যখন আমার বর ঘরে এসেছিল, তখন আমি বরকে কাঁদতে বলেছিলাম যে তার বাবা আমার সঙ্গে প্রত্যেক দিন কি করে। তার বাবা সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরে, শুধু তাই নয়, আমার বুকেও পেটে হাত দিয়েছেন। আমার মুখ থেকে এইসব কথা শোনার পরে আমার বর আমাকে কিছু বলেনি। বর তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে তার মায়ের ঘরে গিয়ে ভেতর থেকে দরজাটাকে লাগিয়ে দিয়েছিল, যাতে আমি ওই ঘরে ঢুকতে না পারি। আমি তখন বরের পেছন গেছিলাম, কিন্তু বর আমাকে ওই ঘরে ঢুকতে দেয়নি। এবং জানি না সে তার মায়ের সঙ্গে এমন কি কথা বলছিল, কারণ আমি দরজার ওই পাশ থেকে কিছুই শুনতে পাচ্ছিলাম না। বর তখন কিছুক্ষণ পরে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলো। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার এত কিছু বলার পরেও তুমি তোমার বাবার ব্যাপারে কিছু বললে না কেন? তখন বর আমাকে বলেছিল, এতে এত বেশি কথা বলার কি আছে? ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যখন জানো আমার বাবা তোমার সঙ্গে এইরকম কিছু করতে পারে, তাহলে তুমি একা কেন থাকো? তুমি ঘরের ভেতরে দরজা লাগিয়ে থাকবে, কারণ সেই দিন থেকেই আমার প্রতি শ্বশুরের নোংরামি শুরু হয়ে গেছিল। আমার বড় শাশুড়ির মতো একটাই কথা বলছিল। আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম বরের মুখে থেকে ওই কথাটা শুনে। এমনকি আমার শাশুড়ি ও বরের কথা শুনে মনেই হয়নি যে আমার শ্বশুরের এইরকম ব্যবহার আমার সঙ্গে প্রথম ছিল, কারণ আমার বর ও শাশুড়ির কথা শুনে তো এটাই মনে হচ্ছিল যে আমার শ্বশুর এরকম বেয়াদবি হয়তো আরও অনেক সঙ্গে করেছে। এবং তখন আমি বুঝে গেছিলাম যে আমার শ্বশুর মশাই এর ব্যাপারে আমার থেকে কিছু একটা লুকানো হচ্ছিল। আমি ওটা বুঝতে পেরে বরকে বলেছিলাম, আমার থেকে তোমরা কি লুকাচ্ছ? আমি এখন এই বাড়ির সদস্য, আমার থেকে কোনো কিছু লুকিয়ে লাভ নেই। বর তখন বলেছিল, আমি তোমার থেকে কিছুই লুকাচ্ছি না। আর কালকের পর থেকে তুমি নিজের ঘর থেকে বেরোবে না, এটাই আমার। আমি তখন বরকে বলেছিলাম, আমাকে ঘর থেকে বের হতে বারণ করছো কেন? তার মানে তুমি নিশ্চয়ই জানো যে তোমার বাবা আমার সঙ্গে কেন এরকম বেয়াদবি করেন।
তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে ওইরকম অসভ্য লোকের অসভ্যতা দেখে হয়তো বাড়ি থেকে বের করে দিত, কিন্তু তুমি তো আমাকেই ঘর থেকে বের হতে বারণ করছো। তোমার বাবার এরকম নোংরামি দেখে আমার এই বাড়িতে থাকতে ভয় হচ্ছে, কারণ উনি কখন যে আমার সঙ্গে খারাপ কাজ করে বসবেন তার কোনো ঠিক নেই। আমার সব কথা শোনার পরে বর আমার দিকে এগিয়ে এসে অনেক রেগে বলল, একদম চুপ। আমার বাবার ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কি। তারপর আমার বর আমার উপরে রাগ করে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে গেছিল। তারপর আমার শাশুড়ি যখন নিজের ঘর থেকে বেরিয়ে এলেন, তখন আমাকে বললেন, বৌমা, আমি তোমাকে বলেছিলাম না এ কথাগুলো ছেলেকে বলার দরকার নেই। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরেও তুমি আমার ছেলেকে কথাগুলো বলে তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছ গু। আমি তখন শাশুড়িকে বললাম, মা, আপনি আমার থেকে কি লুকাচ্ছেন? এবং আপনারা কতদিন আমার থেকে কোনো কথা লুকিয়ে রাখবেন? আমি এ বাড়ির সদস্য, আপনারা যদি আমাকে সত্যি কথা বলেন তাহলে আমার মনের ভয় ও দুশ্চিন্তা দূর হবে। না হলে বাবা যা শুরু করেছেন, এতে কোনোদিন না কোনোদিন আমার সঙ্গে উনি কিছু খারাপ করে বসবেন। উনি সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরেন, এমনকি আমার শরীরেও হাত দিয়েছেন। এগুলো আমি আর সহ্য করব না। এবং উনাকে দেখে আমার ভীষণ ভয় লাগে। উনি আমাকে দেখলেই আমাকে ধরার জন্য পুরো বাড়িতে তাড়া করেন। উনার এসব নোংরা আমি আর কতদিন সহ্য করব? শুধুমাত্র আপনার কথা ভেবে আমি এ কথাগুলো আমার আব্বু আম্মুকে বলিনি, নইলে আমার আব্বু আম্মু আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। শ্বশুর মশাই আমার সঙ্গে যা করেছেন এটা উনি অনেক বড় অপরাধ। আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। তাই তুমি চিন্তা করো না। এবার তুমি নিজের ঘরে যাও। যখন রাত্রি 9টা বাজছিল, আমার বর তো রাগ করে বাড়ির বাইরে চলে গেছিল। সেই দিন আমারও ভীষণ মন খারাপ ছিল এবং আমিও কিছু না খেয়েই আমার ঘরে এসে লাইট বন্ধ করে চুপচাপ শুয়ে পড়েছিলাম। এবং আমি ঘরের দরজাটা হালকা করে ঠেকা দিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম বর একটু পরে বাড়ি ফিরে আসবে। বিছানায় মাথাটা রাখতেই আমার ঘুম চলে এসেছিল। কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরে রয়েছে এবং ধীরে ধীরে আমার বুক থেকে কাপড়টা সরিয়ে ব্লাউজটা খোলার চেষ্টা করছে। আবার বুকের মধ্যে হাত পড়তে আমি ঘুমের মধ্যে বুঝে গেছিলাম কেউ আমার শরীরে হাত দিয়েছে। হঠাৎ করে ভয় পেয়ে তখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তখন দেখি আমার পাশে কেউ একজন বসে আছে। আমি ভেবেছিলাম হয়তো বর বাড়ি ফিরে এসেছে, কিন্তু তৎক্ষণাৎ আমার শ্বশুরের কথা মনে পড়ে যায়। তারপর অনেক বেশি ভয় পেয়ে আমি চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তখন উনি হেসে হেসে পাগলের মতো আমার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি ধরব গো। আমার ঘরটা যেহেতু অন্ধকার ছিল, তাই আমি চেহারাটা বুঝতে পারিনি, কিন্তু এটা অনুভব করতে পেরেছিলাম যে ওই লোকটা আমার বর ছিল না। তারপর চিৎকার করে কান্নাকাটি করে বিছানা থেকে নেমে ঘরের লাইটটা অন করতেই আবার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। কারণ ওই লোকটা আর কেউ নয়, আমার শ্বশুর মশাই ছিল। উনাকে দেখে তো ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। উনাকে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি আমি রুম থেকে বেরোতেই বরের সঙ্গে ধাক্কা গিয়েছিলাম, কারণ বর ওই সময় ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিল। আমাকে ওই অবস্থায় দেখে বর আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমি তখন বরকে রেগে বললাম, তোমাদের বলে আর কি হবে? তোমাদের তো কোনো কিছুই যায় আসে না। সবকিছু জানার পরও তোমরা চুপচাপ আছো। তাই আমি আর এ বাড়িতে থাকব না। অনেক হয়েছে, তোমরা যদি আমাকে শ্বশুরের ব্যাপারে সত্যি কথা না বলবে, ততদিন আমি আর এ বাড়িতে ফিরে আসব না গি। আমার বর যখন বুঝতে পেরেছিল আমি কি ব্যাপারে কথা বলছি, তখন সে তার মাকে ডেকে বলল, মা, বাবা কোথায় আছে? আমার শাশুড়ি তখন বলল, তোর বাবা তো ঘরে শুয়েছিল। তারপর আমার শাশুড়ি আমার কান্না দেখে বুঝে গেছিল নিশ্চয়ই আমার শ্বশুর কোনো কাণ্ড ঘটিয়েছে। তখন উনি তাড়াতাড়ি করে আমার ঘরে গিয়ে দেখেন যে শ্বশুর আমার বিছানাতে বসে বসে হাসছেন। আমার শাশুড়ি তখন তাড়াতাড়ি আমার শ্বশুরকে নিজের ঘরে নিয়ে গেছিলেন। আমি তখন বরকে নিজের থেকে দূরে সরিয়ে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি আর এক মুহূর্ত বাড়িতে থাকব না কি। তারপর বরের কোনো কথা না শুনে আমি রাগ করে নিজের ঘরে এসে আলমারি থেকে একটা ব্যাগ বের করে নিজের জামাকাপড় গোছাতে শুরু করেছিলাম। তারপর আমার বর আমার হাত ধরে বলেছিল, দেখো, তুমি এত রাগ করো না, বলছি তো ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না গিয়ে। আমি তখন বরকে বলেছিলাম, কখন ঠিক হবে? যখন তোমার বাবা আমার শরীর নষ্ট করে দেবে। তখন তোমার বাবা আমার সঙ্গে অপরাধ করেছে, আর এইসব কিছু জেনে শুনেও তোমরা চুপ করে আছো। তোমরা উনাকে কেউ কিছু বলো না কেন?
আমি তখন জামাকাপড় গুটিয়ে ব্যাগ হাতে নিয়ে যখন এই রাত্রিবেলায় বাড়ি থেকে বের হতে যাচ্ছিলাম তখন শাশুড়ি আমার হাতটা ধরে বলেছিল, বৌমা তোমার হাতে পায়ে ধরছি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেও না কি। তখন উনি নিজের ছেলেকে বললেন, বৌমাকে ঘরে নিয়ে গিয়ে সবকিছু বলে দেয়াগু। বর তখন আমার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে যা বলছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। বর বলছিল আমার শ্বশুর নাকি পাগল ছিল। আসলে বেশ কয়েক বছর আগেই আমার শ্বশুরের যখন মাথা খারাপ হয়ে গেছিল তখন শ্বশুরকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং উনি সুস্থ হয়ে গেছিলেন। কিন্তু গত 1 বছর ধরে উনি ঠিকঠাকভাবে ওষুধ খেতে চাইছেন না। এমনকি উনি ওষুধ না খাওয়ার জন্য আমার শাশুড়ির উপরেও মারধর করতেন। আমাদের বিয়ের প্রায় 7-8 বছর আগে যখন আমার শ্বশুরের অনেক বেশি মাথা খারাপ হয়ে গেছিল তখন উনি রাস্তায় যে কোনো মেয়ে দেখলেই সেই মেয়েকে জড়িয়ে ধরতেন। এবং এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল যে লোকে আমার শাশুড়ি ও বরকে ওই পাড়া ছেড়ে চলে যেতে বলেছিল। কিন্তু আমার বর যখন শ্বশুরকে একটা ভালো চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করায় তখন শ্বশুর মশাই অনেকটা ঠিক হয়ে গেছিলেন। কিন্তু আমাদের বিয়ের কয়েক মাস আগে থেকে উনি এটা মানতে চাইতেন না যে উনার মাথাটা খারাপ আছে। এমনকি আমার শাশুড়ি যখন রাত্রিবেলা ঔষধ খাওয়াত তখন আমার শ্বশুর মশাই শাশুড়ির উপরে মার ধরে অত্যাচার করতেন। শুধু তাই নয়, আমার শ্বশুরকে একটা ইনজেকশন প্রত্যেক দিন দিতে হতো এবং ওই ইনজেকশনটা উনি নিতে চাইতেন না। ওই ইনজেকশনটা আমার শ্বশুরকে দেওয়ার জন্য আমার শাশুড়িকে অনেক ঝামেলা করতে হতো। তাই সেদিন আমার বর বলেছিল, তুমি আমার বাবা মায়ের ঘরের দরজায় বাইরে দাঁড়িয়ে কি শোনার চেষ্টা করছিলে। আসলে আমার বর জানত আমার শ্বশুর মাঝে মধ্যেই আমার শাশুড়ির উপরে অত্যাচার করেন শুধুমাত্র ওষুধ না খাওয়ার জন্য। এবং ওই জন্যই আমার শাশুড়ির ঘর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসত। আসলে কখনো কখনো তো আমার শ্বশুর মশাই নাকি আমার শাশুড়ির পিঠে চেপে ঘোড়ায় চাপার মতো করতেন। আমার শাশুড়ির অনেক কষ্ট হলেও উনি শ্বশুর মশাই এসব পাগলামি সহ্য করে থাকতেন, কারণ উনি শ্বশুর মশাইকে অনেক ভালোবাসতেন। কারণ আমার শ্বশুর শাশুড়ি একে অপরকে পছন্দ করে বিয়ে করেছিল, তাদের লাভ ম্যারেজ ছিল। কিন্তু তারা কেউ ভাবতেও পারেনি যে আমার শ্বশুর এইভাবে পাগল হয়ে যাবে। এদিকে শ্বশুর মশাই তো নিজেও জানতেন না যে ওনার মাথা খারাপ আছে এবং উনি আমার শাশুড়ির কথা বিশ্বাস করতেন না যে একজন পাগল লোক। তাই আমার শাশুড়ি দুধের মধ্যে ঔষধ গুলে খাওয়াতেন। আমার শাশুড়ি যখন শ্বশুরকে ইনজেকশন দিত তখন আমার শ্বশুর কিন্তু আমার শাশুড়িকে দেখে ভয় পেত। আর এ কারণে উনি আমার শাশুড়ির উপস্থিতি থাকা অবস্থায় আমার সঙ্গে কিছু করতেন না। বিয়ের আগে তারা এ ব্যাপারে আবার আমার বাবা মাকেও কিছু বলেনি, কারণ তারা জানত এসব কথা শোনার পরে আমার বাবা মা ওই বাড়িতে আমার বিয়ে দেবে না। কিন্তু আমার বর আমাকে প্রথম নজরে দেখে ভালোবেসে ফেলেছিল, তাই সে শাশুড়িকে বলেছিল শ্বশুরের ব্যাপারে যাতে এসব কথা আমার বাবা মাকে না বলে। কারণ এসব কথা জানার পরে আমার বাবা মা কিন্তু কোনোদিন ওই বাড়িতে বিয়ে দিত না। সবকিছু শোনার পরে আমি বরকে বলেছিলাম, এই কথা যদি তোমরা আমাকে আগেই বলতে তাহলে আমি এটার কিছু ব্যবস্থা করতাম। তখন বর বলেছিল, এটার আর কি ব্যবস্থা করব? উনি আমার বাবা, আমি ওনাকে পাগলাতে দিয়ে পারব না। উনার একরকম ব্যবহার দেখে আমার খুব কষ্ট হয়। তখন আমি ওরে বলেছিলাম, পাগলা হতে দেওয়ার দরকার নেই, আমরা তো বাড়িতে নার্স বায়ে রাখতে পারি যারা সবসময় আমার শ্বশুরের খেয়াল রাখবে। সেই দিনের পর থেকে শ্বশুরের মানসিক অবস্থা ঠিক করার জন্য আমিও উঠে পড়ে লেগেছিলাম এবং সবথেকে ভালো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছিলাম। ধীরে ধীরে শ্বশুর মশাই সুস্থ হয়ে উঠেছিলেন এবং আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছিল।